সবাই জানতো যে আমি মারা গেছি, ওনারা 40 পর্যন্ত খেয়ে ফেলাইছিল। প্রিয় দর্শক, আমি আছি থাইল্যান্ডের তনবুরি ইসারা পাপে, এটি তনবুরি দ্বীপ কাছে। এখানে আমি যার সাথে আসলে বসে আছি, তিনি আজ থেকে প্রায় 48 বছর আগে থাইল্যান্ডে এসেছিলেন। তার একটা বৈচিত্র্যময় জীবন আছে এবং সেই বৈচিত্র্যময় জীবন নিয়ে আসলে কথা বলেছি আব্দুল আজিজের সাথে এবং তার কথাই আপনাদেরকে শোনাবো। আজিজ ভাই, কেমন আছেন আপনি? জি, ভালো আছে, আল্লাহ রহমতে। আল্লাহ আমাদেরকে খুব আরামে রাখছে। আমরা 1976-এ আমি জুনে আসছি। আমাদের সাথে আরও 2 জন ছিল, তারাও আছে এখনও বর্তমানে থাইল্যান্ডে, যে বর্তমানে বাংলাদেশ বিএনপির প্রেসিডেন্ট, আব্দুল মুক্তাদির, সেও আছে। তারপর আরেকজন আছে আমিন করে, উনিও আছে। আমরা 3 জনই তখনকার ওল্ডেস্ট। ওনারা 1-2 বছরের এদিক সেদিক। থাইল্যান্ড চয়েস করলেন কীভাবে, বা থাইল্যান্ডে আসার ইচ্ছে জাগলো কীভাবে? থাইল্যান্ডে অ্যাকচুয়ালি আসার যেও না, আমরা যে ঢাকা কলেজে যখন পড়তাম তখন আমরা 3 বন্ধু করলাম যে থাইল্যান্ডে বলে সব কিছুই খুব সস্তা এবং ফ্রি, বলে চলো তাহলে থাইল্যান্ড থেকে ঘুরে আসি। তখন থাইল্যান্ডে আমরা 3 বন্ধু যুক্তি করে, আমার এক বন্ধু খুব ধনী ছিল নারায়ণগঞ্জে, তার বাপের সুতার ব্যবসা ছিল, আর বাকি আমরা 2 বন্ধু মোটামুটি মধ্য শ্রেণীর। তো ওর সাথে করে ওই ম্যাক্সিমাম ইনভেস্ট করছে। আর আমরা টিকিটের টাকাটা করার পরে আমরা পাসপোর্ট করে হঠাৎ করে থাইল্যান্ড বলাইছে, থাইল্যান্ড থেকে ঘুরে আসি। আমরা মা বাপ কারোই জানাই না, কেউই না, 3 জনই বলে যাবো 3-4 দিন আবার আইসা পড়বো। কিন্তু যে কোনো ক্রমে ব্যাংককে আসার পরে আমরা 3-4 দিনে আমাদের মোটামুটি টাকা এদিক ওদিক ঘোরার পরে সব শেষ হয়ে গেছে। যাওয়ার পরে আমার ওই যে বন্ধু উমর, তারে বাংলাদেশে পাঠাইলাম। কিন্তু বাংলাদেশে যাওয়ার পর তার বাপে যেহেতু এক ছেলে, তাকে আটকাই দিছে যে কোথায় গেছিল, তাকে আর দেয় না, তার সাথে কোনো যোগাযোগ করতে পারি না। তখন ওই 3 দিনের পরে আমাদের আরও 4 দিনের হোটেলের পেমেন্ট বাকি হয়ে গেছে গা। তো দেখলাম যে এখন কি করা যায়। ওই হোটেলে এক পুলিশ কল করলো, পুলিশে কল করার পর পুলিশ আসলো, এসে আমাদেরকে জিজ্ঞাসা 2-1টা ইংলিশ জানে যে এই ব্যাপার আমার বন্ধু গেছে। ও যেন হোটেলটি কী বললো, বলার পরে সে আমাদেরকে নিয়ে আসলো। তখন আমরা মনে করছি আরে আমাদেরকে বুঝি জেলে দিবে, কিন্তু না, সে তার বাড়িতে নিয়ে গেছে। আমাদের মতো বয়স ছিল, নতুন ভর্তি হয়েছে, নিয়ে তার বাপের তার মা একজন, আর তার কোনো বাপ মা কেউ নাই। না থাকাতে তার বাড়িতে গেলে যে তোমরা এখানে থাকো, হোটেলের টাকা দেওয়া লাগবে না, তোমরা টিকিট কইরা দেশে চলে যাও। পুলিশ মানে খুব উপকার করছে। ওইখান থেকে আমাদেরকে নিয়ে আসে। আমরা তো মনে করছি যে আমাদেরকে বুঝি জেলে দিবে, দেয় না। তার বাসায় তাদের আবার ওই ছোটো ছোটো 6-7টা বাড়ি ছিল। ওই তখনকার আমলে 100-150 টাকা ভাড়া দিত পার মান্থ। আবার কিছু খাওয়ান টাওয়ান দিছে 2 জন তখন আমরা। হ্যাঁ, ওর মা, ওর মার মা বয়স্ক, কোনো তার ভাই বোন নাই বা মা বাপও নাই। তো তারপরে আমরা এই এমবিসিতে গেলাম। এমবিসি যাওয়ার বললাম যে আমাদের তো এই যে টিকিটের এক্সপায়ার হয়ে গেছে, আমাদের তো বিমানের টিকিট দিচ্ছে না, যদি তোমরা রিকোয়েস্ট করো তাহলে আমরা বাংলাদেশের বিমান বাংলাদেশ এমবিসি আমাদের কোনো সাহায্য করেনি। কিন্তু যাওয়ারও দরকার, বাড়িতে বইলে আসি নাই, ডরে টেলিফোনও করি না, আর তখন তো টেলিফোন ছিলও না, এই অবস্থা। পরে আমরা 2 বন্ধু বললাম যে ভিসা যখন শেষ হয়ে যাবো, তখন কি করি, আমরা মালয়েশিয়ার থেকে ভিসাটা রিএন্ট্রি করে আসি, মানে আমাদের পরামর্শ দিল। তো আমরা মালয়েশিয়া গেলাম, 150 টাকার টিকিট কেটে ট্রেনে ব্যাংকক থেকে মালয়েশিয়া বর্ডারে গেলাম। বর্ডারে গিয়া সন্ধ্যা হয়ে গেছে, ওই পারে গেলাম, ওই পার থেকে ভিসা করে আবার আমরা এদিকে সব তখন অনারাইভেল ভিসা সব দেশে আইসা পড়ছি। তো আসার সাথে সাথে দেখলাম যে ট্রেন ছেড়ে চলে গেছে। আমরা রিটার্ন টিকিট করে গেছি, তো টিকিটটা শেষ, কি করব। পাকিস্তান মসজিদে গেছি, মাগরিবের সময় নামাজ পড়তেছি, যে কি করি, হোটেলে থাকলে তো অনেক টাকা, আচ্ছা মসজিদেই থাকি। ওরা হইলো পাঠান, হ্যাঁ তুম বাঙ্গাল হ্যাঁ, तुम हमारा साथ दुश्मनी किया है, तुमको हम जगह नहीं दिया ना, हमारा आदमी को मार दिया, तुम इधर रह नहीं सकते, মানে এইরকম কী করবো বাইরেছি। তখন ওই রোহিঙ্গা পাইছে আর কি, তখন রিফিউজি রোহিঙ্গা থাইল্যান্ডে অনেক আছে। তো কইতেছে বদ্দা তোমরা কোরিয়ার, তো আমি বললাম বাংলাদেশে, অর্ধেক বুঝি অর্ধেক বুঝি না, সিটাইঙ্গা ভাষা। তো এখন করে বলে আমরা তো যে আসছিলাম, মানে মসজিদে জায়গা দেয় না, আর হোটেলে তো অনেক টাকা, বদ্দা আড়ার ঘরে আসো। তো ঘরে নিয়ে গেল, নিয়ে আমাদেরকে খাওয়াইলো, কইলে যে বদ্দা কুড়ার মাংস আছে, খাইবেন নি? আর কুড়া তো আর বুঝি না তখন, মুরগি। আচ্ছা যাই, তো কইলাম যে মুসলমান যেহেতু নামাজ পড়ছে, হারাম তো নাই, আচ্ছা খাইলি। খাওয়ার পরে তারা কইলো যে এরকম বদ্দা আমরা তো ব্যাংককে যাইতে পারি না, আমরা রিফিউজি, তোমাদের তো পাসপোর্ট আছে, ব্যাংকক থেকে যদি এই জিনিসগুলো আমাদের আইন না দাও, তোমার আমরা অনেক লাভ দেবো। পরে বললো যে এইরকম ব্যাংককে গার্মেন্টস আর হলো
সিনারি পাওয়া যায়। এগুলো মালয়েশিয়াতে তুমি ওখানে 3 টাকা 4 টাকা করে পরে পিস, আর গার্মেন্টস পরে হইল 6 টাকা 8 টাকা। আমরা তোমার 20 টাকা দেবো, অসুবিধা, আমাদের কাছে টাকা আছে, আমরা আনবো। মানে কোনো রকম কালকে পর্যন্ত থাকি রাত্রে থেকে ওখান থেকে আসলাম। আসার পরে ব্যাংককে আসার পরে আবার এমবেসিতে গেলাম যে টিকিটের জন্য। এখন ভিসা আছে, আমাদের তো পুলিশ আর ধরবে না। এর মধ্যে আমার এক বন্ধু, আমাদেরই বেসমেটই ছিল, হ্যাঁ, 3rd ইয়ারে, ওর বাবা ফরেন মিনিস্ট্রি চাকরি করতো। কিন্তু ইমিডিয়েটলি তার বাপ মারা যাওয়ার পরে তাকে ইমিডিয়েটলি ব্যাংককে ওয়্যারলেস অপারেটর হিসাবে ব্যাংককে পাঠাইছে। তো দেখার পরে সে জিজ্ঞাসা করতেছে, মানে এই তুই এমু, আমি বললে তুমি, তখন আমরা ওই যে বন্ধু হিসেবে যেভাবে গালাগালি হয় আর কি, তাই তখন দুপুর, তখন একটা সময় যে বাইরে চ্যানেলতে দেখতাম না, তখন বল যে এরকম। তখন আমি বললাম যে চল তোর বাসায় যাই। তো বাসায় গেছে, দেখলাম যে বাসায় 2-3টা রুম, একা ব্যাচেলার। তাই এসে তার বাসায় উঠলাম, রাত্রে সব বললাম গল্প। বলার পরে এ কইল যে আমি মাত্র আসলাম, আমি 1 তারিখে বেতন পাবো, তখন আনা তারে দিতে পারবো। ওই 1 তারিখে কিছু টাকা নিলাম তার থেকে, 3000 টাকা। তখন নিয়ে কি করলাম যে না, এখন আর বাংলাদেশে যাবো না। ওই যে বলছে যে মালয়েশিয়া, তো ওইখানে আমি কি করছি, 200 পোস্টার আর 50 না 60 জোড়া এই বাচ্চাদের ওই যে বেবি সক্স নিয়ে আলাম। ওমা, নেওয়ার পরে আমার 3000-এ দেখছি আমার 6 না 7000 টাকা দিল। এই মাথা খুইলা গেল ব্রেন, আরে তাইলে তাহলে এই ব্যবসায় শুরু করি। তখন এইভাবে টুকটাক করতেছি, মালয়েশিয়া যাচ্ছি আসছি, হ্যাঁ, এভাবে অনেক দিন গেল, 1-2 বছর 3 বছর গেল। যাওয়ার পরে যখন ও ট্রান্সফার হয়ে গেল, তখন আমরা আবার নতুন ব্যবসা শুরু করছি। আমরা যারা ব্যাংককে ছিলাম, তখন একটা ফৌজি ল্যাব দিলাম। তো তারপরে আমাদের বন্ধু ছিল ওই যে মুক্তাদির, তারপরে আরেকজন ছিল এখানে। তো ওরা 2 শেয়ার নিল, আমি 1 শেয়ার করে আমরা কি করছি, ওই ব্যাংকের থেকে লোন নিয়ে ফৌজি ল্যাব করছি। তখন ওই ফৌজি ল্যাবের দাম তখনকার আমলে মানে খুব ফেমাস। মুক্তা সাহেব বললো, আর আমাদের আরেকজন ছিল, বললো যে ঠিক আছে আজিজ ভাই, আপনি যে নিয়ে আপনি এক কাজ করেন, 2 মাসের ট্রেনিং নিয়ে যান ফৌজির থেকে, নিয়ে আপনি এটা চালান। তখন ওই আমি শুরু করলাম আর কি ল্যাব, ফটো ল্যাব। তখন ওই আমি ফটো ল্যাবের, তারপর ফটো ওঠানো, এগুলা করা হইলো। এর মধ্যে আমি আমার যে ওয়াইফ, বর্তমানে ওয়াইফ যে, তাকে ওই যে মালয়েশিয়া যাইতাম আসতাম, তখন ওখানে ইউনিভার্সিটিতে তার সাথে আমার রিলেশন হয়। মাঝে মধ্যে দেখা হয়, মাঝে মধ্যে দেখা হয় না। তারপরে আমি একদিন ও ব্যাংককে আইসা পড়ছে, মা বাপরে না বলে যে আমি আইসা পড়ছি। আমি তো হঠাৎ থতমত, মানে তখন আমার ব্রেনে আসে না যে বিয়ে শাদী করবো না করবো, না আইসা পড়ছে, ঠিক আছে। তখন আমি যে বাসায় তাকি ওখানে নিয়ে গেলাম। নেওয়ার পরে 1 সপ্তাহ পরে ফ্রাইডে মসজিদে নিয়ে ইমাম সাহেবরে 200 টাকা দিলাম, আর ওরে দিলাম 500 টাকা, ওই যে মহরা। তখন ওই মসজিদে শুক্রবারে বিয়া করাই দিল। এই শুরু হইল কি নতুন লাইফ। সেও তার বাপের সাথে, মানে তাদের লোকের যোগাযোগ নাই বহুদিন, প্রায় 8-9 বছর আমার সাথে রয়ে গেল, মানে ওদের সাথে, কারণ ওরা ইয়ে করে না, যেহেতু এখানে আইসে পড়ছে। মুক্তা ভাই আমাকে বলল যে আমার কাছে একটা লোক আসছে, সে ব্যবসা করতে চায়, জাপানি ছিল, হ্যাঁ, তুমি আমারে বলছে, আমি তো করবো না। উনি ধনী, ওই যে পারফিউম আল-হারামিন আছে না, ওনারই পার্টনার ছিল আগে আব্দুল মুক্তাদির, ব্যাংককের উনি বনে, এবং আল-আরাফ ব্যাংকের ডাইরেক্টর। সে আমাদের মধ্যে সবচেয়ে সম্মানী ব্যক্তি এবং সবচেয়ে বেশি দানবীর। তখন জাপানে প্রচুর লোক যায়। তখন আমরা মাত্র ওই লোক, তার নাম হলো নিয়ামত আলী তালুকদার বাদল, তারে 4000 টাকা দিয়ে আমার সাথে পার্টনার করে দিল মুক্তা ভাই। আমি বললাম যে লোক তো ভালো, বলে হওয়া ভালো। তখন আমরা আবার ট্রাভেল এজেন্সি শুরু করলাম। তখন জাপানও কিছু লোক যাচ্ছে, টিকেটিক করি, এইভাবে মোটামুটি অনেক দিন চললো। তারপরে ওখান থেকে ব্যবসা শেষ করে আবার থাইল্যান্ড, এই ফাওয়ারাট চায়নাটাও অনেক কী করছি, গার্মেন্টস করছি। তখন বাংলাদেশের লিভাইস, নাইক, এগুলো এলিফ্যান্ট রোডে প্রচুর যাচ্ছে। দেখি যে ডেইলি মোটামুটি 5000, 7000, 10,000 টাকা ডেইলি নেট প্রফিট। হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল যে থাইল্যান্ডের ব্যবসা পুরাটা চায়না চলে গেল, থাইল্যান্ডের কোনো ব্যবসা নাই। তখন এই ব্যবসা চেঞ্জ করে তখন আসলাম কার্গোতে। আমি 11 বছর যাবত, 12 বছর আমি বাংলাদেশে কোনো যোগাযোগ করি না, ডরে যে অ্যাকসেপ্ট করবে কি না। কেউ জানে, সবাই জানতো যে আমি মারা গেছি, ওনারা 40 পর্যন্ত খেয়ে ফেলাইছিল, মানে এই অবস্থা। তারপরে আমার ছেলে, বড় ছেলের যখন বয়স 2.5 বছর,
তখন আমি আমার ওয়াইফকে নিয়ে যাই যে এখন যেহেতু নাতি হয়েছে এখন তো আর ফালাইবে না যতই কিছু। তারপরে আমি 11-12 বছর পরে বাংলাদেশে যাই, যাইয়া ওদেরকে নিয়ে বাড়িতে যাই। বাড়িতে গিয়ে আমি নিজের বাড়িতে চিনতে একটু অসুবিধা গেছে। এটা আখড়া আমোদাবাদে। হ্যাঁ, তো আমি যেন আমার ফ্যামিলি, আমার ওয়াইফ, থাই ওয়াইফ নিয়ে গেছি। তো ওরা মনে করতেছে এটা থাই জাপানি মানে কেমন, মানে হাজার হাজার লোক সন্ধ্যার সময়। বাড়িতে জায়গা নাই, মানে এদিকে ওদিকে, মানে পুরা ইউনিয়নের লোক আছে। যে লোক মারা গেল ওইগুলো কিভাবে আসলো। আল্লাহর রহমতে এখন থাইল্যান্ডে মোটামুটি আমার 4টা সম্পত্তি আছে, বাড়ি। বড় ছেলে তখন বললো যে বাবা কসমেটিক করি, হ্যাঁ এটা আমরা নিজের একটা প্রোডাক্ট তৈরি করি, আমরা বাংলাদেশে পাঠাই। এর মধ্যে আমার বড় ছেলে এই জনসনের সাথে কানেকশন করলো, জনসন আমাদের একটা প্রোডাকশন দিচ্ছে। তারপরে একনি ফেস ওয়াশ, এটা থাইল্যান্ডের সোল এজেন্ট আমাদের দিছে। কার্গো এক্সপোর্ট, 100% এক্সপোর্ট বাংলাদেশে। জনসন, পামোলিভ, কেটিডল, তারপরে কসমেটিক্স, ফুললি কসমেটিক অল, মানে চকবাজার, ফুল চকবাজারের ম্যাক্সিমাম কাস্টমার আমার কাছ থেকে অর্ডার দিয়ে কন্টেনার হিসেবে এলসি হিসাবে আমাদের কন্টেনার প্রতি মাসে। আগে 20টা-30টা হইতো, কিন্তু বর্তমানে এই গত 2 বছর যাত আওয়ামী লীগের লাস্ট পয়েন্টে ওই যখন এলসি বন্ধ হয়ে গেল, পেমেন্ট ডলার নাই, এলসি হইতো না, তখন থেকে আমাদের ব্যবসাটা একটু নিচের দিকে নেমে গেছে। যারা অরিজিনালি চকবাজারে যে পারমানেন্ট যারা ব্যবসায়ী, এরাই আসতে পারে। আর নর্মাল যারা আগে ছোটাহাঁটু ছিল, গুলশান, বনানী, এলিফ্যান্ট রোডে, তারা মোটামুটি বন্ধই। এখন এলসি মোটামুটি হচ্ছে, কিন্তু কাস্টমার সেই আগের মতোই কমই আছে। কিন্তু দেশের যে অবস্থা, দেশের যে প্রাইস ইনক্রিজিং হচ্ছে, কারণ একটা জিনিস আগে আমরা 300 টাকা যেটা বিক্রি করতাম, এইটা ট্যাক্সে এসে এখন হইতেছে 700 টাকা। সেই কারণে আমাদের কনজাম্পশন 50% ডাউন হয়ে গেছে। তবে আল্লাহর রহমতে এখনও হয় মাসে 6-7টা কন্টেনার যায়। এখন তো বাংলাদেশে একটা নতুন একটা গণ-অভ্যুত্থানের পরে ছাত্র নেতৃত্ব হয়েছে, একটা পরিবর্তন হয়েছে। এখন বাংলাদেশে আপনার এক্সপেকটেশন কি? 80 সনে আমি নিজে সাভারে গেছিলাম পোলট্রি ফার্ম করার জন্য, ইনকিউবেটর এবং হ্যাচার সব কিছুই কমপ্লিট ছিল। 2 কোটি টাকার প্রজেক্ট তখনকার আমলে। কোনো ক্রমে আমি করি নাই। যখন ব্যাংকে গেছিলাম, সোনালী ব্যাংক, তখন সোনালী ব্যাংক আমাকে বলছে যে স্যার আপনি 2 কোটি টাকা নেবেন কেন, আমরা আপনি 5 কোটি টাকা দিই, আপনি আমাদেরকে 10% কমিশন দিয়ে। আমি বলছি আমার টাকা দিয়ে আমি কমিশন কেন দেবো, আর আমি কেন টাকা নেব আপনার থেকে? বলে তাহলে স্যার আপনার পাস হবে না। আমি বললাম তো এই দেশে আর ব্যবসা করে করা যাবে না, যে দেশের মধ্যে এত করাপশন। তো এখন বর্তমানে আমার ছেলে বলতেছে যে বাবা বাংলাদেশে একটা কসমেটিক করব, এই জন্য উনি 2টা ডেলিগেট নিয়ে গেছিলো। গত ওই যে যমুনাতে গেল, তখন নিয়ে গেছিলো থাইল্যান্ডের সবচেয়ে বেস্ট বিগ কোম্পানি, যেটাকে মিস্টিন বলে, থাইল্যান্ডের নাম্বার 1 কসমেটিক কোম্পানি, মানে থাইল্যান্ডের নাম্বার 1। তাদেরকে নিয়ে ওখানে আমরা একটা লঞ্চ করছি। তারাও চাচ্ছে যে বাংলাদেশে একটা ফ্যাক্টরি করার জন্য, এবং তাদেরকে আমরা জায়গাও দেখাইছি সাভারে। এখন গেছে একটা কেটিডল, ওদের নিয়ে গেছিল, গতকালকে আসছে তারা পুরা ডেলিগেট। গভর্নমেন্ট থেকে আমি নেই কিছু, কিন্তু আমার যতটুকু ছিল ইনফ্লুয়েন্স, তাদেরকে দিয়ে আমি প্রোটোকল দিছি এয়ারপোর্ট থেকে, আবার তাদেরকে প্রোটোকল দিয়ে পুলিশ দিয়ে তাদেরকে এমিকশন করাইছি। তারা খুব স্যাটিসফাই, এতটুকু করাইছে। কিন্তু যেহেতু আমি এখানে একজন চেম্বার অফ কমার্সের থাইল্যান্ডের ফাউন্ডার মেম্বার, ইচ্ছা করলে আমরা অফিসিয়াল একটা চিঠি দিয়ে নিতেও পারতাম, কিন্তু যেহেতু পার্সোনাল যাওয়া হয়েছে এই জন্য আর করি না। আমরা অ্যাকচুয়ালি সরকারের কাছে আমাদের কোনো সহযোগিতার দরকার পড়বেও না, দেওয়ার দরকার নেই। আমরা শুধু চাচ্ছি যে বাংলাদেশে যে রুল অ্যান্ড রেগুলেশন এবং আইন কানুন যেগুলো আছে, এগুলো যদি সুষ্ঠু এবং শৃঙ্খলাভাবে চলে, এবং বিদেশি একজন যদি স্যাটিসফাই হয়, এতটুকুই না। আমার বন্ধুবান্ধব যারা আছে সবাই থাই হয়ে গেছে, এবং আমি আজ থেকে 20 বছর আগে থাই পাইছি, কিন্তু আমি আমার গ্রিন পাসপোর্ট আমি এখনও রাখছি। আমি বাংলাদেশকে এতটুকু ভালোবাসি, বাস। এরপর আর কি বলবো। দেশ এখন ভালো হবে যদি বাংলাদেশের যারা বুদ্ধিজীবী, সবচেয়ে বড় সমস্যা হলো বুদ্ধিজীবী, তারা যদি একমত হয়, একসাথ হয়। কারণ এখনও টিভিতে যেভাবে বুদ্ধিজীবীরা একে অপরের ব্যাপারে যেভাবে মানে কথাবার্তা বলে, কুৎসিত কথাবার্তা বলে, এগুলো ছেড়ে দিতে হবে। করে তারা সবাই একত্রভাবে, ভালো হোক খারাপ হোক, কিন্তু সবাই একত্রভাবে প্রত্যেকটা ভালো জিনিসটাই তুলে যেন ধরে। আমার এইটাই প্রত্যাশা।